1984 সাল যখন অন্য সব বাচ্চারা ভিডিও গেম খেলায় মত্ত ছিল, তখন এক 12 বছরের ছেলে নিজের ভিডিও গেম বানাচ্ছিল। সে ছিল এক অসাধারণ প্রতিভাবান, সবাই থেকে আলাদা, এবং এই কারণেই তার কোনো বন্ধু ছিল না। সে ছিল ভয়ঙ্করভাবে বুলিং এর শিকার, তবু সে হার মানেনি। আজ সেই ছেলেটি রকেট, ইলেকট্রিক গাড়ি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হয়ে উঠেছে। এই গল্পটি এলন মাস্কের। এলন মাস্ক 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর মা ছিলেন একজন মডেল ও ডায়েটিশিয়ান। শৈশবে এলনের একটি অদ্ভুত সমস্যা ছিল, সে মাঝে মধ্যেই ধ্যানমগ্ন অবস্থায় চলে যেত। এই সময় চারপাশে কি ঘটছে তা সে বুঝতেই পারত না। তার বাবা মা ও চিকিৎসকেরা ভেবেছিলেন হয়তো তার শ্রবণ শক্তিতে সমস্যা আছে, কিন্তু পরে আবিষ্কার হয় সেই সময়গুলোতে তার মস্তিষ্ক কম্পিউটারের মতো কাজ করত। সে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে তার সমস্ত মনোযোগ জটিল ধারণাগুলো কল্পনায় নিবদ্ধ করত। মাথার ভেতর যেন চলত একটা সম্পূর্ণ সায়েন্স ল্যাব। এলন ঘন্টার পর ঘন্টা এনসাইক্লোপিডিয়া আর সায়েন্স ফিকশন বই পড়ে কাটাত। এই বইগুলোই তাকে করে তুলেছিল প্রচণ্ড মেধাবী। একদিন রাতে সে তার কাজিনদের সঙ্গে বাইরে খেলছিল। এক কাজিন বলল, আমি অন্ধকারে ভয় পাই। এলনের উত্তর ছিল, অন্ধকার মানে হলো কেবল আলো না থাকা। স্কুলে তাকে মারাত্মকভাবে বুলিং করা হতো। একবার তো কয়েকজন ছেলেরা তাকে সিঁড়ি থেকে ফেলে দেয় এবং এত মারধর করে যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। 8 বছর বয়স পর্যন্ত এলনের পরিবার ছিল সুখী। এই ছবিটা সেই সুখের দিনগুলোর স্মৃতি। কিন্তু 1 বছরের মধ্যেই সব ভেঙে পড়ে। তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এলন তার বাবার সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 10 বছর বয়সে সে প্রথম কম্পিউটার দেখে একটি মলে। এতটাই মুগ্ধ হয়ে পড়ে যে তার বাবাকে জোর করে সেটা কিনে দিতে বলে। অবশেষে সে একটি কম্পিউটার পায় যার মেমোরি মাত্র 5 কিলোবাইট। 1984 সালে মাত্র 12 বছর বয়সে এলন সেই কম্পিউটার দিয়েই একটি ভিডিও গেম তৈরি করে, নাম দেয় ব্লাস্টার। এই গেমটি সে $500 বিক্রি করে। এটাই ছিল তার প্রথম ব্যবসা। উচ্চ মাধ্যমিকে পড়াকালীন সে বুঝতে পারে সে অন্য সবার চেয়ে অনেক বেশি সক্ষম এবং তার প্রতিভার প্রকৃত মূল্যায়ন কেবল এক দেশেই সম্ভব, সেই দেশ হল আমেরিকা। অবশেষে সে পা রাখে আমেরিকায়। 1995 সালে বিশ্ববিদ্যালয় শেষ করার পর এলন ও তার ভাই কিম্বল সিদ্ধান্ত নেন একটি স্টার্টআপ শুরু করার। তখন ইন্টারনেট ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছিল, কিন্তু তখনও শহরের ব্যবসা বাণিজ্য খুঁজে পেতে মানুষকে কাগজের ডিরেক্টরি ব্যবহার করতে হতো। দিক নির্দেশনার জন্য মানুষ ব্যবহার করত ফিজিক্যাল ম্যাপ কিংবা অপরিচিত লোকের সাহায্য। এখান থেকেই এলনের মাথায় আসে একটি অসাধারণ আইডিয়া। সব শহরের ব্যবসাকে একটি অনলাইন ম্যাপে তালিকাভুক্ত করা যাক। তারা একটি ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া নেয় এবং কাজ শুরু করে। স্টার্টআপটির নাম দেয় জিপ2। এলন দিনরাত কোড করত আর কিম্বল দোকানদারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ব্যবসাকে সাইটে যুক্ত করার জন্য বোঝাতো। 1 বছরের মধ্যেই জিপ2 এর টিম বড় হয়, প্ল্যাটফর্মও উন্নত হয় আর ব্যবহারকারীর সংখ্যাও বাড়তে থাকে। তারা বিভিন্ন কোম্পানির জন্য সফটওয়্যার বানাতে শুরু করে। এই সাফল্য দেখে কোম্পানিটি প্রথমে $3 মিলিয়ন এবং পরে $50 মিলিয়ন ফান্ডিং পায়। কম্প্যাক্ট কোম্পানি জিপ2 কিনে নেয় $37 কোটি। এলন তার শেয়ারের বিনিময়ে পান $22 মিলিয়ন। মাত্র 27 বছর বয়সে সে হয়ে যায় মাল্টি মিলিয়নিয়ার। 2001 সালে 30 বছর বয়সে এলন আবার খুঁজতে থাকে কোন শিল্পকে পরিবর্তন করা যায়। সে ফিরে যায় ছোটবেলার প্যাশনে, স্পেস। 2001 সালে এলনের মাথায় হঠাৎ এক প্রশ্ন আসে, মানুষ এখনো মঙ্গল গ্রহে কেন পৌঁছাতে পারেনি? সে নাসা এর ওয়েবসাইট চেক করে এবং দেখতে পায় নাসা এর মঙ্গলে যাওয়ার কোনো নির্দিষ্ট পরিকল্পনাই নেই। ঠিক তখনই এলন সিদ্ধান্ত নেয় তার পরবর্তী মিশন হবে মঙ্গল অভিযান। এই প্রকল্পে রকেট লাগবে, তাই এলন যায় রাশিয়ায় রকেট কিনতে। 3টি রকেট কিনতে চায় $20 মিলিয়ন, কিন্তু রাশিয়ানরা তাকে গুরুত্বই দেয় না। তারা এক রকেটের দাম চায় $21 মিলিয়ন। আলোচনা ব্যর্থ হয়। ফ্লাইটে ফেরার পথে টিম হতাশ হয়ে বসেছিল, কিন্তু এলন তখনও ল্যাপটপে হিসেব করছে। হঠাৎ সে বলে, আমরাই রকেট বানাবো। সে বুঝে যায় একটি রকেট তৈরির মূল কাঁচামালের দাম সম্পূর্ণ রকেটের খরচের মাত্র 2 থেকে 3%।
বাকি খরচ ডিজাইন ও ভুল ব্যবস্থাপনার জন্য। এই সমস্যার সমাধান করতেই জন্ম নেয় স্পেসএক্স। 2002 সালের জুনে এলন একটি 75,000 স্কয়ার ফুট গুদাম ভাড়া নেয় এবং তাকে পরিণত করে আধুনিক রকেট ফ্যাক্টরিতে। স্পেসএক্স এর লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে সস্তা ও দ্রুত রকেট তৈরি করা। এলন প্রচলিত অ্যারোস্পেস কোম্পানিগুলোর নিয়ম ভেঙে দেয়। ডিজাইন টিম ও বিল্ড টিম একসঙ্গে কাজ করত। প্রথম রকেটের নাম ছিল ফ্যালকন 1। যেখানে অন্য কোম্পানি 600 কেজি পেলোড পাঠাতো 70 মিলিয়নে, স্পেসএক্স বলেছিল তারা সেটাই করবে মাত্র 7 মিলিয়নে। 2006 সালে প্রথম উৎক্ষেপণ হয়। কাউন্টডাউন শেষ, রকেট উড়ে যায়। 25 সেকেন্ড পর বিস্ফোরণ, ইঞ্জিনের পাশে লিক থেকে আগুন ধরে যায়। 2007 দ্বিতীয় উৎক্ষেপণ, 3 মিনিট সব ঠিকঠাক, কিন্তু দ্বিতীয় স্টেজ অকালে বন্ধ হয়ে যায়। রকেট স্পিন করে ভেঙে পড়ে। 2008 তৃতীয় লঞ্চ, আবার মধ্য আকাশে বিস্ফোরণ। এখন পর্যন্ত এলনের $100 মিলিয়ন পুড়ে ছাই। স্পেসএক্স এর হাতে আছে মাত্র একবার উৎক্ষেপণের সুযোগ, আর ব্যর্থ হলেই কোম্পানি চিরতরে শেষ। একই সময়ে টেসলাও ধ্বংসের পথে। এলন বুঝতে পেরেছিল ফসিল ফুয়েলে চলা গাড়ির দিন ফুরিয়ে আসছে। ভবিষ্যৎ হবে পরিষ্কার জ্বালানির, ইলেকট্রিক গাড়ির। সে নিজের ম্যাকলারেন গাড়ি সম্পত্তি বিক্রি করে টেসলাতে সব বিনিয়োগ করে, আর নিজে নেমে পড়ে ফ্যালকন 1-এর চতুর্থ উৎক্ষেপণের প্রস্তুতিতে। 2008 সালের ডিসেম্বর ভাগ্য নির্ধারণের দিন। চতুর্থবারের মতো ফ্যালকন 1 উৎক্ষেপণের জন্য প্রস্তুত। এই একটাই সুযোগ, কাউন্টডাউন শেষ, রকেট উড়ে যায়। প্রথম স্টেজ সফল, দ্বিতীয় স্টেজ সফল, তৃতীয় স্টেজ সফল। দুর্দান্ত উত্তেজনার মুহূর্তে কিছুক্ষণ পর স্ক্রিনের লেখা আসে, ফ্যালকন 1 সফলভাবে কক্ষপথে পৌঁছেছে। স্পেসএক্স হয়ে গেল পৃথিবীর প্রথম প্রাইভেট কোম্পানি যারা রকেট কক্ষপথে পাঠাতে পেরেছে। মাত্র কয়েক সপ্তাহ পর নাসা স্পেসএক্সকে $1.6 বিলিয়ন চুক্তি দেয়, যার অধীনে তারা ISS এ মালামাল পাঠাবে। ইলন মাস্কের স্বপ্ন জীবন্ত হয়ে ওঠে। আর তখনই আসে আরেকটি অলৌকিক খবর। ক্রিসমাসের ঠিক আগের দিন টেসলা পায় $40 মিলিয়ন এমার্জেন্সি ফান্ডিং। আর মাত্র কয়েকদিনের মধ্যে যেটা দেউলিয়া হয়ে যেত সেটা বেঁচে যায়। এই টাকায় টেসলা শুরু করে রোডস্টারের উৎপাদন এবং ডেলিভারি, এবং প্রমাণ করে ইলেকট্রিক কারও হতে পারে দ্রুত, স্টাইলিশ এবং দীর্ঘ পথে চলার উপযোগী। 2012 সালে টেসলা বাজারে আনে মডেল এস, একটি প্রিমিয়াম ইলেকট্রিক সেডান, যেটি 0 থেকে 97 কিলোমিটার প্রতি ঘন্টায় যেতে পারত মাত্র 4.2 সেকেন্ডে। মডেল এস বাজারে আসার সঙ্গে সঙ্গে বিশ্ব তাকিয়ে যায় টেসলার দিকে। এটি মোটর ট্রেন্ডের কার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পায়, আর টেসলার রীতিমতো একটি আইকনিক কোম্পানিতে পরিণত হয়। স্পেসএক্স আরেকটি প্রকল্প চালু করে, স্টারলিংক। এটি হলো হাজার হাজার স্যাটেলাইট যেগুলো পৃথিবীর চারপাশে ঘুরে পৃথিবীর যে কোনো জায়গায় হাই স্পিড ইন্টারনেট সরবরাহ করে, বিশেষ করে গ্রামীণ বা দুর্গম এলাকায় যেখানে ইন্টারনেট পৌঁছায় না। 2015 সালে এলন চালু করেন নিউরালিংক। এর লক্ষ্য মানুষের মস্তিষ্কের মধ্যে চিপ প্রতিস্থাপন করে মানুষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা। 2023 সালে এলন কিনে নেয় টুইটার $44 বিলিয়ন এবং এর নাম বদলে রাখে এক্স। সঙ্গে সঙ্গে হাজার হাজার কর্মীকে ছাঁটাই করে নানা পরিবর্তন আনে, যার মধ্যে অনেক বিতর্কও জন্ম দেয়। পাশাপাশি সে চালু করে XAI, একটি AI কোম্পানি যার উদ্দেশ্য ওপেন AI ও গুগলের মতো AI প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করা। আর এলনের সম্পদের পরিমাণ প্রায় $400 বিলিয়ন, যা দ্বিতীয় ধনীতম ব্যক্তি জেফ বেজোসের দ্বিগুণেরও বেশি। তবে বিতর্ক থেকেও সে মুক্ত নয়। কর্মীরা অভিযোগ করেন কঠোর ও অতিরিক্ত কাজের পরিবেশে। কিছু রিপোর্ট বলছে সে $280 মিলিয়ন দান করেছে ট্রাম্পের প্রচারণায়, যার ফলে তার অর্থ ও রাজনৈতিক প্রভাব অনেক বেড়েছে। দিন শেষে একটা কথা মনে রাখবেন, ইউ লাভ হিম অর হেট হিম, ইউ ক্যান্ট ইগনোর হিম। কারণ এলন সেই ব্যক্তি যে ভবিষ্যতের জন্য অপেক্ষা করে না, ভবিষ্যৎকে গড়ে তোলে। এই ছিল এলন মাস্কের কাহিনী।